আসসালামু আলাইকুম গাইস, ইটস নাইন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউর ফ্রেন্ড অ্যাজ ওয়েল। তো আজকে আমি বলবো কিভাবে আমরা কঠিন পড়া সহজ করে পড়তে পারি। আমরা কঠিন পড়া সাধারণত কোনগুলোকে চিনি? যেমন আমরা গণিতকে কঠিন পড়া হিসেবে দেখি, বা ইংরেজি গ্রামারকে আমরা কঠিন পড়া হিসেবে দেখি, বা সায়েন্সকে আমরা কঠিন হিসেবে দেখি। এইসব সাবজেক্টগুলোকে আমরা কঠিন হিসেবে দেখি, এবং এগুলোকে আমরা কেন কঠিন হিসেবে দেখি এবং এর উপায় কি, এটাকে কিভাবে আমরা সহজ হিসেবে দেখব, সেই উপায় সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে রাখো। এবং যদি তোমার আমার ভিডিওটি ইউটিউবে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট। সো প্রথম কথা হচ্ছে, পড়া দেখে না ভয় পেলেই চলবে। যেমন আমরা যখন গণিত পড়তে বসি বা ইংরেজি পড়তে বসি তখন কি হয়, আমরা ইংলিশ গ্রামারটা যখন আমরা দেখি, বা গণিত সূত্রগুলো যখন আমরা দেখি, বা বীজগণিত যখন আমরা দেখি, তখন আমরা দেখেই ভয় পেয়ে ফেলি। এবং এই ভয় পাওয়ার কারণে কিন্তু আমরা অনেক সময় না, অধিকাংশ সময় আমরা পড়াতে পারি না এই ভয় পাওয়ার কারণে। তাই প্রথম কথা হচ্ছে, আমাদের ভয় পাওয়া চলবে না। ভয় পাওয়া যাক, আমরা গ্রামারটিকে দেখবো কিভাবে বোঝা যাবে, কিভাবে মুখস্থ করা যাবে, এইভাবে। আর বীজগণিতের সূত্রগুলো আমরা দিনে, যেমন আমরা যখন আমাদের পরীক্ষা শেষ হবে বা একটা ফ্রি দিন আমরা দেখবো, সেদিন আমরা অন্য কোনো পড়া বাদে শুধু গণিত সূত্র মুখস্থ করবো। আর সূত্র সবগুলো নয়, যেমন আমরা একদিনে 5টি করে মুখস্থ করতে পারি, 3টে করে মুখস্থ করতে পারি, সেটা ব্যক্তিগত ইচ্ছা। তবে সূত্রগুলো মুখস্থ করলেই ভালো হয়। এবং ইংলিশ গ্রামারগুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বোঝা উচিত বা মুখস্থ করা উচিত। নাম্বার 2 ইজ নিজের মধ্যে কনফিডেন্ট রাখা। আমরা অনেক সময় যখন গণিত দেখি বা বা আমরা যখন হার্ড সাবজেক্টগুলো দেখি, তখন আমাদের কি হয়, আমরা আমরা মনে করি যে আমি তো পারবো না, এটা এটা আমার জন্য খুবই কঠিন হতে যাচ্ছে, এরকম চিন্তা করি আমরা। তবে এরকম চিন্তা করা যাবে না। আমাদের সবসময় চিন্তা করতে হবে যে পড়াটা তো আমি পারবোই, কেননা অন্য অন্য অনেক ছাত্ররা যদি এটা পারে তাহলে কেন আমি পারবো না? সেইভাবে আমাদের মাইন্ড তৈরি করে নিতে হবে। ইংলিশের সময় আমার বুঝতে হবে যে আমি ইংলিশটা তো, গ্রামারটা তো আমি আগে পড়েছি, বা এই গ্রামারটি কিন্তু অনেক সহজ। গণিতের সময় আমাদের চিন্তা করতে হবে যে হ্যাঁ, গণিতটি অনেক সহজ, একটু চেষ্টা করলে কিন্তু আমি পারবো। আবার সায়েন্সের সময় চিন্তা করতে হবে যে যে কেন আমি জিনিসটা পারবো না, এটি অনেক সহজ। এবং সায়েন্সের সময় বিশেষ করে একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলে দেখা যাবে যে পড়াকে আমরা ভয় পাবো না এবং পড়াটা আমরা খুব সহজে বুঝে যাবো। নাম্বার 3, যখন আমরা এসব পড়তে বসবো তখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের সামনের পরীক্ষার কথা। এবং এটা চিন্তা করতে হবে পরীক্ষায় যারা আমাদের ক্লাসে যারা টপার রয়েছে, তারা এত আগে চলে যাবে, আমি কেন পিছিয়ে থাকবো? এই কথাটা চিন্তা করতে হবে। তাহলে দেখা যাবে যে পড়াতে আমাদের মাথায় খুব সহজে গেঁথে যাবে। কেননা আমাদের এটা চিন্তা করতে হয় যে আমাদের পরীক্ষার সময়, আমরা পরীক্ষাবৃত্তি আমাদের সবার মধ্যে কাজ করে। সুতরাং আমরা ওই পরীক্ষার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে পড়া খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। আন্ডারলাইন করে পড়া। আন্ডারলাইন করা পড়া বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমরা ইংলিশে যে শব্দটি আমরা পারি, যেমন ইংলিশ বইতে যখন আমরা পুরোটা রিভিশন দেবো বা পুরোটা পড়তে যাব, তখন আমরা দেখবো যে কোন শব্দটি আমরা পারছি না, সেই শব্দটা নিচে আমরা আন্ডারলাইন করবো। বা গণিতের সময় আমরা কোন সূত্রটি পাচ্ছি না, বা সেখানে আন্ডারলাইন করতে পারি। এবং বিজ্ঞানের সময় সবচেয়ে জরুরি আন্ডারলাইন করা। যখন আমরা দেখবো যে এটি, মানে এগুলো পাচ্ছি না আমি, বা এই লাইনটা আমি বুঝতেছি না, বা এরকম যখন হবে, তখন আমরা ওই লাইনটা আন্ডারলাইন করব। এরপর আমরা পরবর্তী গাইড থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা চেষ্টা করব জিনিসটা বোঝার। যদি সম্ভব না হয় তাহলে আমাদের শিক্ষকের সাথে যোগাযোগ করব, তিনি আমাদেরকে বুঝিয়ে দিবেন। সুতরাং শুধু গণিত, ইংলিশ, বিজ্ঞান নয়, বাংলা সহ সকল বিষয়ে আমাদের চেষ্টা করতে হবে যে যেসব লাইন আমরা বুঝবো না বা যেসব লাইন জরুরি, সেসব লাইন আন্ডারলাইন করা। কেননা যেসব লাইন জরুরি সেসব লাইন আন্ডারলাইন করলে কি হয়, আমাদের পরীক্ষার আগে যখন আমরা বইটা রিভিশন দিতে বসি, পরীক্ষার আগের দিন বা তারও আগের দিন, তখন আমাদের অযথা সময় নষ্ট করতে হয় না। তখন আমরা দেখে নিতে পারি যে কোন লাইনটি খুব জরুরি এবং কোন লাইনটি জরুরি নয়। তোমার যে সময় ভালো লাগে পড়তে, সেই সময় পড়তে বসা। যেমন আমার একটা ভিডিও রয়েছে, সেখানে আমি বলেছিলাম, আমার আগের ভিডিও না, এর আগে একটা ভিডিও রয়েছে, সেখানে আমি বলেছিলাম যে আমাদের যখন মন চায় আমরা তখন পড়তে বসতে পারি। মানে একটা স্পেসিফিক ঘন্টা তো লাগবে, তবে আমাদের যে সময়টাতে মন চায়, যেমন আমাদের গার্ডিয়ানরা বলে বা আমাদের অনেকেই আমাদেরকে বলে যে আমাদের ভোরবেলা পড়া উচিত বা সকালবেলা পড়া উচিত, রাত্রেবেলা নয়।
তবে আমার যে সময় পড়তে ভালো লাগে, যেমন আমার যদি ভোরবেলা পরে আমার পড়ার মাথা ঢোকে তাহলে আমি ভোরবেলা পড়া উচিত, যদি দুপুরবেলা মাথা ঢোকে তাহলে দুপুরবেলায় পড়া উচিত, যদি সন্ধ্যাবেলা হয় তাহলে সন্ধ্যাবেলায়, এবং যদি রাত্রেবেলা পড়া মাথায় ঢোকে তাহলে রাত্রেবেলায় পড়া উচিত, যে সময়টাতে তোমার পড়তে ভালো লাগে। আর এসব গণিত, ইংলিশ, বিজ্ঞান বা যেসব হার্ড সাবজেক্টগুলো রয়েছে বা যেগুলো তোমার কাছে কঠিন লাগে, সেসব সাবজেক্ট আমাদের উচিত আমাদের পছন্দ মতো সময়টিতে পড়তে বসে। যেমন তোমার যদি রাত্রেবেলা পড়তে অনেক ভালো লাগে বা রাত্রেবেলা যদি তোমার মাথায় পড়া ঢুকে থাকে, তাহলে তোমার উচিত রাত্রেবেলা এই সাবজেক্ট বা এগুলো পড়া। তাহলে কি হবে, ওই সময়টিতে পড়ে তুমি তৃপ্তি পাচ্ছ, তাছাড়া তোমার পড়া তুমি মাথায় ঢুকে যাচ্ছে। একই পড়া দ্বিতীয়বার বা তৃতীয়বার পড়া, যেমন আমি এর মাধ্যমে বলতে চাচ্ছি, যেমন বিজ্ঞান আমরা হয়তো বা নিউক্লিয়াস বুঝলাম না বা কোনো একটা অংশ আমরা বুঝলাম না, মাইটোকন্ড্রিয়া বুঝলাম না, যখন কি হবে, যখন জিনিসটা আমরা বুঝলাম না তখন আমরা আন্ডারলাইন করতে পারি। আন্ডারলাইন করার পর আমরা আমাদের টিচারদের সাথে যোগাযোগ করতে পারি যে এই লাইনটা কি হবে, বা আমাদের বিভিন্ন বই থেকে আমরা রেফারেন্স নিতে পারি, যে কোনো কিছু করতে পারি। তারপরে যদি তোমার বোঝার কিছু যে ঘাটতি থাকে, তাহলে কি করবে, তুমি ওই পড়াটা পুরোটা কমপ্লিট করবে যে কোনো ভাবে কমপ্লিট করবে। পরের দিন সে পরেরটি আবার পড়ার চেষ্টা করবে। তাহলে কি হবে যে আহ এক পরে 2 দিন বা 3 দিন, যদি দ্বিতীয় দিনে না হয় তাহলে তৃতীয় দিন পড়ার চেষ্টা করবো সে একই পড়া। তাহলে কি হবে, সেই পড়াতে আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পড়ার পর আমাদের এক সময় আমাদের বোঝা হয়ে যাবে। তার মাধ্যমে আমরা কঠিন পড়াগুলো খুব সহজে আমরা বুঝতে পারি। ফাইনালি বলবো নোট করে পড়া। কিভাবে নোট করে পড়বো? যেমন আমরা নোট করে পড়তে পারি, যেমন বিজ্ঞান, বাংলা, ইংলিশ, যে কোনো সাবজেক্ট আমরা নোট করে পড়তে পারি। তো নোট করে পড়বো কেন? নোট করে পড়বো কারণ আমরা আমাদের যখন যেদিন পরীক্ষা হবে বা যেদিন মনে করো বাংলা পরীক্ষা, তো বাংলা পরীক্ষার আগের দিন আমরা ব্যাকরণ নিয়ে পড়তে বসি, ব্যাকরণ থাকলে ব্যাকরণ নিয়ে পড়তে বসি বা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা পড়তে বসি। তবে আমার যে, মনে করো তুমি একটা অধ্যায় বুঝলে না, সে অধ্যায়ের উপর একটা নোট করে রাখা উচিত। তাহলে কি হবে, সে অধ্যায় তো তুমি পরীক্ষার আগের দিন পড়বেই, তার সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো আন্ডারলাইনের মাধ্যমে জানবে। আর এছাড়া তুমি যেগুলো নোট করে রেখেছো, বিভিন্ন অবজেক্টিভ করে রেখেছো, সেগুলো পড়ার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে অধ্যায়টি খুব সহজে বুঝতে পারবে, যা তোমার পরের দিনে পরীক্ষার মাধ্যমে লাগবে। এবং এটি কিন্তু এই সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী 3 তারিখ থেকে আমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী। সুতরাং এই কাজটা করা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নোট করে রাখা উচিত, বা বা নয়, নোট করে রাখা উচিত এবং আন্ডারলাইন করে রাখা উচিত, যাতে আমাদের পরীক্ষার আগের দিন জিনিসগুলো কাজে লাগে। আমরা সবসময় দেখি আমাদের কোনো না কোনো সাবজেক্ট একটু হার্ড লাগে বা কঠিন লাগে, বা আমরা সহজে পড়তে পারছি না এরকম। আর পরীক্ষার সময় দেখা যাচ্ছে এই জিনিসটি খুবই গুরুতর আকার ধারণ করে, যে পারছি না, সুতরাং যেহেতু পারছি না তাই আমরা পরীক্ষার দিন এটা না পড়েই চলে যাব বা কোনো রকম না বুঝে চলে যেতে হয়। আর সেই বিষয়ের উপর যদি প্রশ্ন আসে বা সেই টপিকের উপর যদি প্রশ্ন আসে, তাহলে তো আমরা সেই নাম্বারটি পাচ্ছি না। সুতরাং আমাদের আমি আজকে যেভাবে বললাম সেভাবে যদি আমরা ফলো করতে পারি, তাহলে দেখা যাবে যে একটি অধ্যায়ের উপর যদি আমার দুর্বলতা থাকে বা কোনো প্যারার উপর যদি আমার কোনো দুর্বলতা থাকে, তাহলে এগুলো মানলে দেখা যাবে যে এই জিনিসগুলো খুবই সহজে উঠবে, এবং সহজে উঠার কারণে পরবর্তীতে আমাদের পরীক্ষার সময় বা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের দিন এই জিনিসগুলো কাজে লাগবে। সো গাইস, থ্যাঙ্কস টু অল, প্রে ফর মি, এন্ড আল্লাহ হাফেজ।